বাবা তুমি যদি কিছু পারো তো আমাকে সাহায্য করো, না পাকের কাছে শুকরিয়া আদায় করি। শীতের সকালের কুয়াশায় ঢেকে থাকা সিরাজগঞ্জের এক গ্রাম সয়াদ ধানগড়া। 1880 সালের 12 ডিসেম্বর এখানে জন্ম নিলেন এক শিশু, যার ভাগ্যে লেখা ছিল শোষণ আর অবিচারের বিরুদ্ধে আজীবন সংগ্রামের কাহিনী। নাম আব্দুল হামিদ খান, যাকে সবাই চেনে মজলুম জননেতা মাওলানা ভাসানী নামে। শৈশবেই পিতৃ মাতৃহারা হয়ে যান তিনি। মৃত্যুর ছায়া যেন বারবার ছুঁয়ে যেত তার পরিবারকে। বেঁচে রইলেন শুধু এক বোন আর তিনি, ছোট্ট হামিদ। প্রথমে আশ্রয় পেলেন এক আলেমের কাছে, পরে পা রাখলেন জয়পুর হাটের জমিদার বাড়িতে শিক্ষকতার কাজে। কিন্তু জীবনের লক্ষ্য তখনও স্পষ্ট ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে তার জীবনে এলো এক বাঁক। দিল্লির দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনার সময় আলেমদের কাছ থেকে শিখলেন ব্রিটিশ বিরোধী সংগ্রামের চেতনা। সেই চেতনা তাকে নিয়ে গেল বিপ্লবীদের কাছে, যারা লড়ছিল শুধু ইংরেজদের বিরুদ্ধেই নয়, জমিদার মহাজনদের শোষণের বিরুদ্ধেও। আসামের গহীন জঙ্গলে কৃষকদের পাশে দাঁড়িয়ে শুরু করলেন লুঙ্গি পাঞ্জাবি পরে গ্রামীণ জীবনের সঙ্গে একাত্ম হওয়া। সেই সময় থেকেই তার নামের সঙ্গে জুড়ে যায় ভাসানী, ব্রহ্মপুত্রের ভাষাঞ্চলের কৃষক সম্মেলন থেকে পাওয়া উপাধি। 1937 সালে তিনি হলেন আসামের প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি। তার নেতৃত্বে মুসলিম লীগ প্রায় সব আসন জিতে নিল। কিন্তু ক্ষমতার কাছাকাছি গিয়েও তিনি কখনো ক্ষমতা লোভী হননি, বরং কৃষক শ্রমিকদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন সবসময়। বাংলাদেশের ইতিহাসে তার এক অবিস্মরণীয় মুহূর্ত 1957 সালের কাকমারি সম্মেলন। পশ্চিম পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে তিনি তখন সরাসরি হুঁশিয়ারি দেন, যদি ন্যায্য অধিকার না দেওয়া হয় তবে বিদায়। তিনি বলেননি চুপচাপ, বরং মোনাজাতের ছদ্মবেশে মাইক্রোফোন হাতে আধ ঘন্টা ধরে শাসকদের বিরুদ্ধে একের পর এক কথা বলে গেলেন। পুলিশও তখন হাত তুলে আমিন বলছিল, অথচ বুঝতেই পারছিল না আসলে তার বক্তব্যের ঝড়ে তারা ভেসে যাচ্ছে। ভাসানী ছিলেন এমন এক নেতা যিনি কখনো ভয় পাননি। পাক মার্কিন সামরিক চুক্তির সমর্থন চাইলে তিনি দৃঢ়ভাবে না বলেছিলেন। এমনকি যদি বন্দুক, কামান বা মৃত্যুর মুখেও দাঁড়াতে হয়, তার উত্তর ছিল একই, না। এই এক শব্দই তাকে ভয়হীন নেতার প্রতীক বানিয়েছিল। 52 ভাষা আন্দোলনেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের সভাপতি হিসেবে তিনি আন্দোলনের অগ্রভাগে ছিলেন, এমনকি কারাবরণ করতেও দ্বিধা করেননি। কৃষক আন্দোলন, অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন, প্রতিটি ক্ষেত্রেই ভাসানীর পদচিহ্ন রয়ে গেছে। নেতাজি সুভাষ বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি কাজ করেছেন। আসামের বন্যা হোক বা বাংলার দুর্ভিক্ষ, তিনি ছুটে গেছেন মানুষের পাশে। রাজনীতির উঁচু আসন নয়, বরং কাদামাটির গ্রামে দাঁড়িয়ে। তার রাজনৈতিক জীবন বামপন্থী আদর্শে প্রভাবিত হলেও তিনি ছিলেন গভীর ধর্মপ্রাণ। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, অথচ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিলেন কঠোর। পাকিস্তানের দ্বিজাতি তত্ত্বের মধ্যেও তিনি অসাম্প্রদায়িক রাজনীতির পতাকা উড়িয়েছিলেন। 69-এর গণ আন্দোলনেও তার অবদান ছিল অমূল্য। তিনি বিশ্বাস করতেন পাকিস্তানের কাঠামোর মধ্যে বাংলাদেশ টিকে থাকতে পারবে না। তাই 50-এর দশকেই তিনি স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করেন। আজও তার নাম উচ্চারণ করলে ভেসে আসে সেই দৃশ্য, মঞ্চে দাঁড়িয়ে লুঙ্গি পাঞ্জাবি পরা এক বৃদ্ধ, যার চোখে আগুন, কণ্ঠে বজ্রনাদ, আর মনে শুধু একটি লক্ষ্য, শোষিতের মুক্তি। মাওলানা ভাসানী ছিলেন সেই বিরল মানুষদের একজন, যারা মৃত্যুর পরও বেঁচে থাকেন মানুষের গল্পে, প্রজন্মের স্মৃতিতে, ইতিহাসের পাতায়।